নমস্কার সবাইকে। তো কেমন আছো তোমরা? তো দেখো, আজ আমরা ডিটেলসে এই ভিডিওতে ডিসকাস করব ইউপিএসসি সিএসসি 2021-এর যে মেইনস এক্সামের জেনারেল স্টাডিজ পেপার 3 এর কোশ্চেন নিয়ে ডিটেলসে এই ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে? তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো, জেনারেল স্টাডিজ পেপার 3 এটাও হচ্ছে 250 মার্ক করে, ঠিক আছে? টোটাল যে কোশ্চেন থাকবে সেই রকমই 20টার মতো, আর 10 আর 15 এই হচ্ছে নাম্বার প্যাটার্ন। আর যেটা থাকে 150 ওয়ার্ড আর থাকে 250 ওয়ার্ড, এই হচ্ছে তোমার সিস্টেম থাকে এই জেনারেল স্টাডিজের। তো এবার চলো তাহলে শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, দেখো, এক্সপ্লেইন দ্য ডিফারেন্স বিটুইন কম্পিউটিং মেথোডোলজি অফ ইন্ডিয়াস গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বিফোর দ্য ইয়ার 2015 অ্যান্ড আফটার দ্য ইয়ার 2015। বেসিক্যালি ইন্ডিয়ান ইকোনমির কোশ্চেন। তো তুমি যদি দেখো তাহলে এখানে বলা হচ্ছে যে ভারতের যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট মানে হচ্ছে জিডিপি, তো এই জিডিপি যে কীরকম ধরনের এবং কোন কোনভাবে তার মাপ হবে, কোন কোনভাবে সেটা নির্ণয় করা হবে, তো এটার যে মাপার পদ্ধতি এটা 2015 আগে কীরকম ছিল আর 2015 পরে কীরকম এসছে, তো সেই জিনিসটা নিয়ে এখানে পুরো ডিটেলসে তোমার ডিসকাস করতে হবে। এবং সেখানে ডিফারেন্সটা কী সেটা হচ্ছে তোমার আলোকপাত করতে হবে, মানে পার্থক্যটা কী রয়েছে সেটা হচ্ছে তোমার মেইন আলোকপাত করতে হবে, ঠিক আছে? তো পিওর ইন্ডিয়ান ইকোনমিক কোয়েশ্চেন, ঠিক আছে? এবং বেসিক্যালি এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোয়েশ্চেন ডাইরেক্ট। তো এইবার দেখো, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে তোমার ডিস্টিংগুইশ বিটুইন ক্যাপিটাল বাজেট অ্যান্ড রেভিনিউ বাজেট। ক্যাপিটাল বাজেট কী আর রেভিনিউ বাজেট কী এইটা সম্পর্কে তোমার ডিটেলসে এখানে কিন্তু লিখতে হবে, এবং পুরো টু দ্য পয়েন্টে, যাতে ডিফারেন্সটা বোঝা যায়, ঠিক আছে? এক্সপ্লেইন দ্য কম্পোনেন্ট অফ বোথ অফ দিস বাজেট। তো এই যে দুই ধরনের যে বাজেট, এখানে কী কী ধরনের জিনিস ফলো করা হয় এবং তার মধ্যে কী কী অন্যতম গুরুত্বপূর্ণ জিনিসগুলো রয়েছে, তো সেগুলো নিয়ে তোমার এখানে ডিটেলসে ডিসকাস করতে হবে, ঠিক আছে? তো এটাও আমার পুরো বেসিক্যালি ইন্ডিয়ান ইকোনমির যে মেইন থিওরিটিক্যাল কোশ্চেন তুমি যদি বলো তাহলে স্ট্যাটিক পোর্শনের কোশ্চেন কিন্তু এটা, ঠিক আছে? এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন না, তোমার স্ট্যাটিক পোর্শনের কোশ্চেন। কিন্তু আগের যেটা ছিল ওটা কিন্তু তোমার কারেন্ট অ্যাফেয়ার্স বেসিক্যালি, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সও ঠিক বলা যায় না, এটা হচ্ছে তোমার ওভারঅল কনসেপ্ট ক্লিয়ার কীরকম আছে, ঠিক আছে? এবং সময়ের সাথে সাথে কীভাবে পরিবর্তিত হচ্ছে আমাদের ইকোনমির যে গ্রোথিং প্যাটার্ন, তো সেই জিনিসগুলো নিয়ে কিন্তু তোমার এখানে ডিসকাস করতে হবে, ঠিক আছে? তো তার জন্য তোমার ক্রিস্টাল ক্লিয়ার না থাকলে কিন্তু সমস্যা। তো একটা তুমি কোথায় পেয়ে যাবে, তুমি সঞ্জীব ভার্মার যে বই আছে ইন্ডিয়ান ইকোনমি, তো সেটা রেগুলার ফলো করলে, আর ইন্ডিয়ার যে ইয়ার বুক, ঠিক আছে, মানে 2000 মানে প্রত্যেক ইয়ারে যেরকম বেরোয় না, ঠিক আছে, সেই জিনিসটা ফলো করতে হবে। আর হচ্ছে ইকোনমিক সার্ভে, এই জিনিসগুলো কিন্তু রেগুলার ফলো করা দরকার, তাহলে কিন্তু এই ধরনের কোশ্চেন তুমি ডাইরেক্ট অ্যান্সার করতে তোমার সুবিধা হবে। আর যেটা আছে যে হিন্দু নিউজ পেপার থেকে তুমি যখন, বা ইন্ডিয়ান এক্সপ্রেস নিউজ পেপার থেকে রেগুলার তুমি যখন করছো, নোট তৈরি করছো, তো সেটা তো আছেই। এরপর দেখো যে কোয়েশ্চেনটা হচ্ছে, হাউ ডিড দ্য ল্যান্ড রিফর্মস ইন সাম পার্টস অফ দ্য কান্ট্রি হেল্প টু ইমপ্রুভ দ্য সোশিও ইকোনমিক কন্ডিশন অফ মার্জিনাল অ্যান্ড স্মল ফার্মার। তো আমাদের দেশের বিভিন্ন অংশে বিভিন্ন ধরনের কিন্তু কৃষকেরা থাকেন, এবং ধরো কার বেশি অনেক জমি আছে এবং কার খুবই কম আছে, বা ভাগ চাষি অনেকে আছে। তো ভাগ চাষি থেকে এখানে বোঝাচ্ছে হচ্ছে যারা ছোট চাষি আছে, মানে যাদের জমি কম, আর বড় চাষি আছে। তো বিভিন্ন জায়গার যে সোশিও ইকোনমিক যে কন্ডিশন আছে, মানে সামাজিক এবং অর্থনৈতিক যে কন্ডিশন আছে, ছোট ফার্মার মানে যেটা বললাম, মানে কম ধনী ফার্মার এবং গরিব ফার্মারের মধ্যে, কৃষকদের মধ্যে যে ল্যান্ড রিফর্মস আমাদের নেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে, তো সেটা কীভাবে তাদের উপর এফেক্ট পড়েছে, তো এই জিনিসটা নিয়ে কিন্তু এখানে লিখতে হবে, ঠিক আছে? 150 শব্দ, 10 মার্কস। তো এটাও কিন্তু বেসিক্যালি তোমার স্ট্যাটিক পোর্শনের কোশ্চেন, কিন্তু তাদের তোমার কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক কিন্তু এখানে ইনক্লুড করতে হবে, ঠিক আছে? মানে যে স্কিমগুলো নেওয়া হয়েছে সেইগুলোর নাম দেওয়া, সেই জিনিসটা কিন্তু খুবই দরকার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে। নেক্সট আসছে দেখো যেটা, হাউ অ্যান্ড টু হোয়াট এক্সটেন্ট উড মাইক্রো ইরিগেশন হেল্প ইন সলভিং ইন্ডিয়াস ওয়াটার ক্রাইসিস। তো দেখো, আমাদের দেশে কিন্তু জলের সমস্যা প্রচুর রয়েছে। তো আমাদের দেশে যে জলের সমস্যা রয়েছে, তো সেই জলের সমস্যা আমাদের মাইক্রো ইরিগেশন সিস্টেম, মানে ছোটো ছোটো করে যে সেচ ব্যবস্থা যদি আমাদের দেশে যেটা ব্যবহার করা হচ্ছে, এবং এটা কীভাবে এবং কোন কোন স্টাইলে যদি আমরা ফলো করি, তাহলে আমাদের দেশের যে ওয়াটার ক্রাইসিস রয়েছে বা জল সমস্যা রয়েছে, তো সেগুলো দূর করে ফেলা যাবে। তো এই জিনিসটা নিয়ে তোমাকে ডিটেলসে কিন্তু উদাহরণসহ লিখতে হবে। তো এখানেও কিন্তু গভর্নমেন্ট স্কিমের তোমার ডিটেলস এখানে বলতে হবে, এবং তারপরে আরও কী কী স্টেপ গ্রহণ করা যায়, ঠিক আছে, ছোটো ছোটোভাবে, যাতে যে জল সমস্যা রয়েছে, মানে চাষের ক্ষেত্রে তো খুবই প্রচুর পরিমাণে জল দরকার হয়। তো যারা সব জায়গায় কী করে
জলের সংস্থান সঠিকভাবে করা, যাতে চাষের জন্য সেটা ব্যবহার করা যায় ঠিকঠাকভাবে। এবং যেটা রয়েছে যে তাতে উৎপাদনের পরিমাণও কিন্তু বাড়ানো যাবে, আর আলটিমেটলি জিডিপিও পরিমাণ বাড়বে। তো সেই জিনিসগুলো করার জন্য কী কী স্টেপ গ্রহণ করা যেতে পারে, তো সেই জিনিসগুলো তোমার এখানে লিখতে হবে, ঠিক আছে। নেক্সট আসছে তোমার হাউ ইজ দ্য S-400 এয়ার ডিফেন্স সিস্টেম টেকনিক্যালি সুপিরিয়র অর এনি আদার সিস্টেম প্রেজেন্টলি অ্যাভেলেবল ইন দ্য ওয়ার্ল্ড। তো তোমরা জানো যে কয়েক বছর আগেই হচ্ছে আমরা রাশিয়া থেকে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম কিনেছি, ঠিক আছে। তাতে অনেক টাকাই লেগেছে, $6 বিলিয়ন উপরে। তো তারপরে আরও যেটা বলা হচ্ছে, এটা আমরা ভবিষ্যতে S-500ও কিনবো। এটা সারা পৃথিবীর মধ্যে সবার আগে S-500 আমরা রাশিয়া থেকে কিনবো। তো এই জিনিসটা আমরা কেন কিনছি এবং তাতে কি কি ইম্পর্ট্যান্ট পয়েন্ট রয়েছে, মানে S-400-এ কী কী পজিটিভ জিনিস যেগুলো রয়েছে, যেগুলো পৃথিবীর অন্যান্য যে সকল এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে তাকে সবাইকে টেক্কা দিতে পারে। তো সেই পয়েন্টগুলো কিন্তু তোমার S-400 যে পার্টিকুলার যে পয়েন্টগুলো আছে, যে থার্ডের সাথেও থার্ড না কিনে আমরা, মানে ইউএসএর থেকে থার্ড না কিনে আমরা কেনই S-400 কিনলাম, তো সেই পয়েন্টগুলো কিন্তু তোমাকে এখানে আলোকপাত করতে হবে, ঠিক আছে। আর তারপর লাস্টের দিকে এটাও জুড়ে দেওয়া ঠিকঠাক হবে যে আমরা কিন্তু পৃথিবীর মধ্যে প্রথম দেশ যারা S-500ও কিনতে যাচ্ছি রাশিয়া থেকে। এরপর দেখো যেটা রয়েছে, এক্সপ্লেইন দ্য পারপোজ অফ দ্য গ্রিন গ্রিড ইনিশিয়েটিভ লঞ্চড অ্যাট দ্য ওয়ার্ল্ড লিডার সামিট অফ দ্য COP26 UN ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স ইন গ্লাসগো ইন November 2021. When was the idea first floated at the International Solar Alliance? তো রিসেন্টলি তোমরা জানো যে COP26 ইউএনের যে ক্লাইমেট চেঞ্জ এর যে কনফারেন্স, এটা হয়েছে কিন্তু গ্লাসগোতে নভেম্বর 2021 সালে। তো এইখানে গ্রিন গ্রিড ইনিশিয়েটিভ লঞ্চ করার কারণ কি, বা শুরু করার কী কী কারণ, সেই টু দ্য পয়েন্টে তোমার কারণগুলো এখানে লিখতে হবে। আর তারপর জানো যে আমরা ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স ইন্ডিয়াতে তৈরি হচ্ছে এবং তার হেডকোয়ার্টারটারও ইন্ডিয়াতে। তো এই ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স তৈরি করার পেছনে মোটিভটা কী এবং সেটা কীভাবে আমরা ইনফ্লুয়েন্স করতে পারি আমাদের গ্লোবাল পজিশন, আমাদের দেশের উন্নয়ন, মানে আরও উন্নতি করার জন্য। তো সেই পয়েন্টগুলো কিন্তু এখানে লিখতে হবে, ঠিক আছে। নেক্সট আসছে তোমার দেখো, ডিসক্রাইব দ্য কি পয়েন্টস অফ দ্য রিভাইজড গ্লোবাল এয়ার কোয়ালিটি গাইডলাইন্স রিসেন্টলি রিলিজড বাই দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তো সম্প্রতি হচ্ছে তোমার বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যেটা বের করা হয়েছে যে গ্লোবাল এয়ার কোয়ালিটির যে গাইডলাইন্স, মানে সারা পৃথিবী জুড়ে যে বাতাস পরিবাহিত হয়, তো সেই এয়ার কোয়ালিটি যে ইন্ডেক্স সেটা কিন্তু বের করা হয়েছে। তো এর মেইন পয়েন্টগুলো কী কী, মানে কী কী জিনিসগুলো দেখে হচ্ছে এই এয়ার কোয়ালিটি ইন্ডেক্স তৈরি হচ্ছে, সেই জিনিসগুলো তোমার লিখতে হবে। হাউ আর দিস ডিফাইন্ড ফ্রম দ্য লাস্ট আপডেট বাই 2005। তো 2005-এ যেটা নেওয়া হয়েছিল এয়ার কোয়ালিটি ইন্ডেক্স যে প্যাটার্ন ছিল, সেখানে যে সকল গাইডলাইন্স ফলো করা হচ্ছিল তার থেকে 2021 সালের গাইডলাইন্সে কী কী পার্থক্য রয়েছে, এটা তোমার টু দ্য পয়েন্টে কম্পেয়ার করতে হবে, ঠিক আছে, তুলনা করতে হবে। নেক্সট হচ্ছে দেখো, হোয়াট চেঞ্জেস ইন ইন্ডিয়াস ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রাম আর রিকোয়ার্ড টু অ্যাচিভ দিস রিভাইজ স্ট্যান্ডার্ড। তো এই যে রিভাইজ স্ট্যান্ডার্ড 2005 থেকে 2021 সালে নেওয়া হচ্ছে, তো এটা ফলো করার জন্য আমাদের ভারতের কী কী স্টেপ গ্রহণ করা প্রয়োজন, তাহলে আমরা এটা ফলো করতে পারবো। তো এটা বেসিক্যালি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, এবং কারেন্ট অ্যাফেয়ার্স তুমি যখন রেগুলার কোশ্চেন অ্যান্সার লিখবে, মানে নোট তৈরি করবে দ্য হিন্দু বা ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে, তো এই টপিকগুলো কিন্তু অরিজিনালি অটোমেটিক্যালি চলে আসে। তো সেখান থেকে তার উপর বেসিক্যালি কারেন্ট অ্যাফেয়ার্সের উপর বেস করে কিন্তু এক্সাম, মানে এই কোশ্চেনটা। আর তারপর তোমার আইআর রিলেটেড কিন্তু অনেক জিনিসগুলো এখানে রয়েছে। হ্যাঁ, জেনারেল পেপার 3, ঠিক আছে, আইআর রিলেটেড জিনিস রয়েছে জেনারেল পেপার 2-তে, কিন্তু এখানে তোমার কিন্তু যদি সেই ডাটা কিছু এখানে ইনক্লুড করো তাহলে সেটা কিন্তু আরও ভালো হবে, ঠিক আছে, কারণ অটোমেটিক্যালি এখানে এই জিনিসগুলো চলে আসছে। নেক্সট আসছে দেখো, ডিসকাস অ্যাবাউট দ্য ভালনারেবিলিটি অফ ইন্ডিয়া টু আর্থকুয়েক রিলেটেড হ্যাজার্ড। মানে আমাদের দেশে যে ভূমিকম্প হতে পারে, তো সেই ধরনের ভূমিকম্প যে দুর্যোগ ব্যবস্থাপনা ক্ষেত্রে কী কী অবস্থা আমাদের রয়েছে বর্তমানে। গত 3 দশক জুড়ে সারা দেশ জুড়ে আমাদের দেশে যে সকল প্রাকৃতিক দুর্যোগ ঘটেছে, মানে বেসিক্যালি আর্থকুয়েক বা ভূমিকম্প ঘটেছে, যেগুলো ঘটেছে, তো তার মধ্যে মেইন পয়েন্টগুলো কী কী আছে, কোন কোন কারণের জন্য এত বড় বড় ভূমিকম্প আমাদের দেশে ঘটেছে, এবং সেগুলো আমরা কন্ট্রোল করার জন্য কী কী স্টেপ যদি আমরা নিই তাহলে সেটা আরও ভালো হবে। তো এই জিনিসগুলো কিন্তু তোমার এখানে লিখতে হবে, মানে বেসিক্যালি তোমার জিওগ্রাফির কোশ্চেন কিন্তু এখানে ডাইরেক্ট। নেক্সট আসছে তোমার ডিসকাস হাউ ইমার্জিং টেকনোলজিস অ্যান্ড গ্লোবালাইজেশন কন্ট্রিবিউট টু মানি লন্ডারিং। তো এখানে যেটা করতে হবে যে ইমার্জিং যে সকল কান্ট্রি আছে, মানে তৃতীয় বিশ্বের যে দেশগুলো আছে, বা যেখানে আস্তে আস্তে শিল্প আস্তে আস্তে বাড়ছে, তো এই সব দেশে যে মানি লন্ডারিং হচ্ছে, তো সেখানে কী কী প্রযুক্তি ইউজ করা যেতে পারে এটা রুখে দেওয়ার জন্য। তো শুধু এটা দেশ জুড়ে নয়, সারা পৃথিবী জুড়ে এটা রোখার জন্য কী কী স্টেপ গ্রহণ করা যেতে পারে, তো সেই জিনিসগুলো তোমার টু দ্য পয়েন্টে এখানে লিখতে হবে, ঠিক আছে। মানে বেসিক্যালি এটা কিন্তু তোমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি পার্টের কোশ্চেন, তার সাথে তোমার ইকোনমি রিলেট করে দিয়েছে, ঠিক আছে, মিক্সড করা।
নেক্সট হচ্ছে তোমার কিপ ইন ভিউ ইন্ডিয়াজ ইন্টারনাল সিকিউরিটি, অ্যানালাইজ দ্য ইম্প্যাক্ট অফ দ্য ক্রস বর্ডার সাইবার অ্যাটাক। তো রিসেন্টলি তোমরা জানো 2021 সাল জুড়ে পাকিস্তান থেকেও কিছু বা চায়না থেকে মেজর কিন্তু সাইবার অ্যাটাক আমাদের দেশে হয়েছে বিভিন্ন সময়ে। তো এখানে আমাদের কী কী সিকিউরিটি ব্রিচ রয়েছে, মানে সিকিউরিটির যে সকল প্রবলেম রয়েছে, আমাদের আরও কী কী স্টেপ গ্রহণ করা দরকার। এই যে নেক্সট হচ্ছে তোমার অলসো ডিসকাস ডিফেন্সিভ মেজার্স এগেনস্ট দিস সফিস্টিকেটেড অ্যাটাক। তো এই যে সফিস্টিকেটেড অ্যাটাক করা হচ্ছে, মানে বেসিক্যালি কয়েকটা রুমের মধ্যে বসে বা একটা বিল্ডিংয়ের মধ্যে বসে অন্যান্য দেশ থেকে আমাদের দেশে অ্যাটাক করা হচ্ছে তোমার সাইবারে, অনলাইনে, এবং সেটা আমরা আটকানোর জন্য কী কী মেজার্স আরও আমাদের গ্রহণ করা দরকার। কিন্তু দেখো সবথেকে বেশি সাইবার অ্যাটাক আসছে কিন্তু পাকিস্তান আর চায়না থেকে। তো এই যে সফিস্টিকেটেড অ্যাটাক হচ্ছে, যেখানে কোনো তোমার বোম বা গোলা বারুদ কিন্তু ফেলা হচ্ছে না, কিন্তু আলটিমেটলি তোমার কিন্তু হিউজ লস করা হয়ে যাচ্ছে তোমার ইকোনমির, ঠিক আছে। তো যেরকম যেটা হয়েছিল আমাদের দেশে কিন্তু বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছিলো কিছু সময়ের জন্য মহারাষ্ট্রে। তো সেটা কত বড় একটা হিউজ প্রবলেম হয়েছিল, তাই না? তো এখানে এগুলো এই যে সফিস্টিকেটেড অ্যাটাক, তো এই সফিস্টিকেটেড অ্যাটাক রোখার জন্য আমাদের কী কী স্টেপ গ্রহণ করা দরকার জাতীয়ভাবে এবং আন্তর্জাতিক স্তরে। তো সেই জিনিসগুলো তোমার অ্যানালাইজ করে কিন্তু এখানে লিখতে হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখো তোমার, ডু ইউ অ্যাগ্রি দ্যাট দ্য ইন্ডিয়ান ইকোনমি হ্যাজ রিসেন্টলি এক্সপেরিয়েন্সড এ ভি শেপড রিকভারি। তো তুমি কি মনে করো যে আমাদের ভারতের যে অর্থনীতি এটা ভি শেপ, মানে এইভাবে প্রথমে উপর থেকে এভাবে নিচে গিয়ে তারপরে আবার উপরের দিকে উঠছে, মানে এই যে ভি শেপ ইকোনমি গ্রোথের দিকে যাচ্ছে? গিভ রিজনস টু ইন সাপোর্ট অফ দিস অ্যান্সার। তো এই যে স্টেটমেন্ট, এই স্টেটমেন্টের সাপোর্টে তোমার আনসারগুলো লিখতে হবে যে আমাদের দেশের ইকোনমি প্রথমে এইরকম অবস্থায় ছিল, তো সেখান থেকে আস্তে আস্তে নিচে নামছে, তারপরে আস্তে আস্তে এই করোনার মধ্যেও কীভাবে আস্তে আস্তে উপরের দিকে উঠছে, তো সেই কারণগুলো কী কী। তো সেগুলো কিন্তু এখানে অ্যানালাইজ করে তোমার লিখতে হবে যে করোনার মধ্যেও কিন্তু পৃথিবীর অন্যান্য দেশে যেখানে খুব বাজে অবস্থা, তো আমাদের দেশের ইকোনমি কিন্তু সেই তুলনায় যে গ্রোথ কিন্তু বাড়ছে, ঠিক আছে। তো সেগুলো তোমার কারণগুলোকে এখানে ডিসকাস করতে হবে ইন সাপোর্ট অফ ইউর অ্যান্সার। নেক্সট হচ্ছে দেখো তোমার, ইনভেস্টমেন্ট ইন ইনফ্রাস্ট্রাকচার ইজ এসেন্সিয়াল ফর মোর র্যাপিড অ্যান্ড ইনক্লুসিভ ইকোনমিক গ্রোথ। তো কোনো একটা জায়গার বা কোনো একটা দেশের যদি পরিকাঠামো উন্নয়ন করতে হয়, তো সেখানে বিনিয়োগ অত্যাবশ্যকীয় এবং সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। তো এটা ইন্ডিয়ার প্রেক্ষাপটে, মানে ভারতের প্রেক্ষাপটে এই জিনিসটা তুমি লেখো যে আমাদের দেশের পরিকাঠামোতে প্রচুর পরিমাণে বিনিয়োগ করা এখন দরকার, যাতে আমাদের র্যাপিড মানে খুব হাই লেভেলের গ্রোথ হয় এবং আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা উপরের দিকে যায়, বেশি রোজগার হয়। তো এইটা ইন্ডিয়ার সিচুয়েশানে লেখে, ইন্ডিয়ার সিচুয়েশান মাথায় রেখে তোমার কিন্তু এখানে পজিটিভ ওয়েতে এখানে এই কী কী মেজারমেন্টগুলো রয়েছে এগুলো কিন্তু এখানে লিখতে হবে, ঠিক আছে। পিওর ইকোনমি কোয়েশ্চেন। তো এখানে এই কোয়েশ্চেনগুলো কিন্তু দেখো অ্যান্সার ইজ 250 ওয়ার্ডস অ্যান্ড, তো এখানে কিন্তু তোমার ব্রড কোয়েশ্চেন, এইখান থেকে ব্রড কোয়েশ্চেন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, 250 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে এবং 15 মার্কসের, ঠিক আছে। তো তার জন্য অনেক জায়গা রয়েছে তোমার এখানে ডিটেলে ডিসকাস করার, ঠিক আছে। নেক্সট আসছে তোমার দেখো, হোয়াট আর দ্য সাইলেন্ট ফিচার্স অফ দ্য ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট 2013। 2013 সালে যে আমাদের জাতীয় খাদ্য সুরক্ষা যে আইন আনা হয়েছিল, তো এখানে ফিচার্সগুলো কী কী, ঠিক আছে। হাউ হ্যাজ দ্য ফুড সিকিউরিটি বিল হেল্পড ইন এলিমিনেটিং হাঙ্গার অ্যান্ড ম্যালনিউট্রিশন ইন ইন্ডিয়া। তো এই যে ফুড সিকিউরিটি অ্যাক্ট, খাদ্য সুরক্ষা আইন 2013 সালে আনা হয়েছিল, তো এই আইনের মাধ্যমে কীভাবে আমাদের দেশে ক্ষুধা এবং অপুষ্টি দূর করার জন্য সেটা পজিটিভ স্টেপ খুব কাজে লেগেছে, মানে অন্যতম একটা গুরুত্বপূর্ণ স্টেপ ছিল এটা। তো তার সপক্ষে তুমি এখানে অ্যান্সারগুলো লেখো, ঠিক আছে। তো এখানে কিন্তু তোমার ফুড সিকিউরিটি অ্যাক্ট সম্পর্কে তোমার ডিটেলসে ধারণা থাকতে এবং তার ফলে কী কী পজিটিভ স্টেপগুলো আমাদের দেশে অলরেডি হয়েছে এবং যে আমাদের দেশে যে ক্ষুধা এবং অপুষ্টি অনেক দূর করা গেছে এই 7-8 বছরে, তো সেই ডাটা সহ এখানে লিখতে হবে। তো দেখো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন এলেও এখানে কিন্তু দেখো 2013 সালের যে অ্যাক্ট তার উপর বেস করে কোশ্চেন আসছে, তো তার মানে কোথা থেকে কী কোশ্চেন আসবে তা কিন্তু কেউ আমরা জানি না। তো তার জন্য অলরেডি কিন্তু তোমার একটা ওভারঅল কিন্তু তোমার প্রিপারেশানটা ঠিকঠাক পথে রাখা উচিত। তো তার জন্য ধরো যখন কোনো একটা অ্যাক্ট পড়া হচ্ছে বা কোনো একটা টপিকে, তো সেটা মেজারমেন্টগুলো আগে কোন কোন টাইমে কী কী ইম্পর্ট্যান্ট স্টেপগুলো নেওয়া হয়েছে বা কী কী ইম্পর্ট্যান্ট অ্যাক্টগুলো আছে, তো সেগুলো সম্পর্কে কিন্তু তোমার ডিটেল ধারণা থাকা দরকার। নাহলে তুমি দেখো 2021 সালের কোয়েশ্চেনে 2013 সালের যে অ্যাক্ট এসছে ইন্ডিয়াতে, তো তার উপর বেস করে এবং তার সাইলেন্ট ফিচার্সগুলো সম্পর্কে আসছে, বুঝতে পারছো। তো তার জন্য কোনো একটা টপিকে, তো তার জন্য এই যে টপিকটার নাম বা এই অ্যাক্টটা কিন্তু অলরেডি আমরা পড়েছি যখন কিন্তু ইকোনমি রিলেটেড টপিকে এসছে,
তো তার জন্য ওই যে কোনো ধরনের সে ইকোনমি হোক বা এনভায়রনমেন্ট হোক, তো এনভায়রনমেন্ট রিলেটেডও যখন কোনো টপিক পড়তে হবে তখন কিন্তু ব্যাকগ্রাউন্ডে বা আগে কখন কী কী ইম্পর্ট্যান্ট অ্যাক্ট এসছে, তার সাইলেন্ট ফিচার্সগুলো কী, সেই জিনিসগুলো কিন্তু জানা খুবই দরকার। ঠিক আছে, নেক্সট আসছে দেখো, হোয়াট আর দ্য প্রেজেন্ট চ্যালেঞ্জেস বিফোর ক্রপ ডাইভার্সিফিকেশান। তো শস্যের যে সকল বিভিন্নতা রয়েছে তো সেগুলোর মধ্যে মেইন বা প্রধান চ্যালেঞ্জগুলো কী কী আছে সেই জিনিসটা লিখতে হবে এখানে। হাউ ডু এমার্জিং টেকনোলজিস প্রোভাইড অ্যান অপরচুনিটি ফর ক্রপ ডাইভার্সিফিকেশান। তো সারা পৃথিবীর জুড়ে যে সকল এমার্জিং ইকোনমি রয়েছে, উন্নয়নশীল দেশ রয়েছে, তো সেই সব দেশে যে বিভিন্ন ধরনের শস্য হয় সেই সকল শস্য কী করে আরও বেশি করে উৎপাদন করা যায় এবং সেই শস্য সঠিকভাবে উৎপাদন করে এবং তার সঠিক বন্টন করা যায় এবং যাতে মার্কেটে ঠিকঠাক অবধি পৌঁছানো যায় এবং তাতে আলটিমেটলি প্রচুর লাভ করা যায়। তো এই যে প্রত্যেকটা স্টেপগুলো আছে তো সেই প্রত্যেকটা স্টেপ কিন্তু এখানে অ্যানালাইজ করে ডিটেলসে স্টেপ বাই স্টেপ বোঝাতে হবে এবং সেখানে কী কী চ্যালেঞ্জ আমরা ফেস করতে পারি এবং সেই চ্যালেঞ্জটা পূরণ করার জন্য কী কী স্টেপ নিলে সেটা ঠিক হবে সেই জিনিসগুলো কিন্তু এখানে লিখতে হবে। নেক্সট আসছে দেখো, হোয়াট আর দ্য রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টাল অ্যাচিভমেন্টস ইন অ্যাপ্লাইড বায়োটেকনোলজি। তো বায়োটেকনোলজিতে যে সকল নতুন অ্যাচিভমেন্ট এসছে তো সেখানে কী কী রিসার্চ এবং ডেভেলপমেন্ট তার করা হয়েছে, ঠিক আছে, সেই জিনিসগুলোকে কিন্তু এখানে লিখতে হবে। তো এখানে মোটামুটি গত কয়েক বছরের যে সকল ইম্পর্টেন্ট স্টেপগুলো নেওয়া হয়েছে তো সেই জিনিসগুলো তোমার এখানে অ্যানালাইজ করতে হবে যে ডেভেলপমেন্টের অ্যাচিভমেন্ট আর হচ্ছে রিসার্চের ক্ষেত্রে শুধুমাত্র সেটা বায়োটেকনোলজির উপর ভিত্তি করে। তো সায়েন্স অ্যান্ড টেকনোলজির কিন্তু এটা পার্ট। তো তার জন্য তোমার যে দ্য হিন্দু নিউজ পেপার জানো যে প্রত্যেক সপ্তাহে কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপর বেস করে কোয়েশ্চেন আসে, তো বেসিক্যালি তার উপর হচ্ছে বেস করে কোয়েশ্চেন এসছে। ঠিক আছে, তো সেই জিনিসটা কিন্তু এখানে লিখতে হবে। হাউ উইল দিস অ্যাচিভমেন্টস হেল্প টু আফলিফট দ্য পুয়ার সেকশন অফ দ্য সোসাইটি। তো আমাদের সমাজে যারা পিছিয়ে পড়া লোক রয়েছে মানে খুব গরিবরা রয়েছে তো তাদের অবস্থার উন্নয়নের জন্য এই যে নতুন বায়োটেকনোলজি যে সকল নতুন অ্যাচিভমেন্ট বা ডেভেলপমেন্ট সেগুলো কী করে ইউজ করা যায় তাতে আলটিমেটলি সবার লাভ হবে। তো সেই পয়েন্টগুলো কিন্তু এখানে ডিসকাস করে লিখতে হবে। নেক্সট আসছে তোমার দেখো, দ্য নোবেল প্রাইজ ইন ফিজিক্স অফ 2014 ওয়াজ জয়েন্টলি অ্যাওয়ার্ডেড টু আকাসাকি, আমানো অ্যান্ড নাকামুরা ফর দ্য ইনোভেশন অফ দ্য ব্লু এলইডি ইন 1990s। তো 2014 সালে যে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল এই তিনজনকে 1990 সালে এলইডি বাল্ব তৈরির জন্য। তো হাউ হ্যাজ দিস ইনভেনশন ইম্প্যাক্ট দ্য এভরিবডি লাইফ অফ হিউম্যান বিংস। তো 90 সালে এটা তৈরি হয়েছে কিন্তু বর্তমান সময়ে তারা যে এই যে ইনোভেশন করেছে তো এটা কীভাবে বর্তমান সময়ে সাধারণ লোকের জীবনযাপনে আমূল পরিবর্তন এনেছে এলইডি বাল্ব আমাদের জীবনে বিভিন্ন ক্ষেত্রে। তো সেই জিনিসগুলো কোন ক্ষেত্রে সেগুলো আমাদের কাজে লাগছে এবং সেটা খুবভাবে পজিটিভলি আমরা ইউজ করছি কোন ক্ষেত্রে লাইফে, তো সেই জিনিসগুলোকে তোমার এখানে ডিটেলসে লিখতে হবে। তো এটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি। নেক্সট হচ্ছে দেখো 17 নম্বর, ডিসক্রাইব দ্য মেজর আউটকামস অফ 26 সেশন ফর কনফারেন্স অফ দ্য পার্টিস টু দ্য ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। মানে 26তম যে জাতিসংঘের সকল কনফারেন্স করা হয়েছিল তো সেখানে মেজর মানে গুরুত্বপূর্ণ যে সকল আউটকাম এসছে মানে এই যে কনফারেন্স এখানে মেইন পয়েন্টগুলো কী এসছে সেখান থেকে তোমার এখানে ডাইরেক্ট তোমার পয়েন্টগুলো পরপর লিখতে হবে। মানে জলবায়ু পরিবর্তনের উপর মানে ক্লাইমেট চেঞ্জের উপর। ঠিক আছে, হোয়াট আর দ্য কমিটমেন্টস মেড বাই ইন্ডিয়া ইন দিস কনফারেন্স। তো এই যে কনফারেন্স হয়েছে জাতিসংঘের তো এই কনফারেন্সে ভারত সরকার কী স্টেপের কথা ঘোষণা করেছে তো সেই জিনিসগুলো কিন্তু এখানে লিখতে হবে পরপর পয়েন্ট ওয়াইজ। তো তোমার তার জন্য এই জন্য যে সকল দেখো ইন্টারন্যাশনাল যে ধরনের কনফারেন্স থাকে বিভিন্ন ধরনের বা যেখানে ইন্ডিয়া ইনভাইট হচ্ছে এবং ইন্ডিয়া সেখানে কী স্টেপ নিচ্ছে তো সেই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তো এই জিনিসগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের জিনিস, তো তার জন্য রেগুলার তোমার কিন্তু পেপার থেকে ফলো করে এই ডাটাগুলো ডাইরেক্ট তোমার এখানে লিখতে হবে, নাহলে কিন্তু প্রবলেম। ঠিক আছে, তো সেই পয়েন্টগুলো কিন্তু রয়েছে যে হোয়াট আর দ্য কমিটমেন্টস মেড বাই ইন্ডিয়া ইন দিস কনফারেন্স। তো এই কনফারেন্সে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কী স্টেপগুলো নিচ্ছে বা নেওয়ার কথা বলেছে সেইগুলো এখানে লেখো। ঠিক আছে, 250 ওয়ার্ডসের। নেক্সট আসছে তোমার ডিসক্রাইব দ্য ভেরিয়াস কজেস অ্যান্ড ইফেক্টস অফ ল্যান্ডস্লাইড। যে ভূমিধসের জিওগ্রাফির কোশ্চেন বেসিক্যালি এখানে ভূমিধসের বিভিন্ন কারণগুলো কী এবং তার ফলে কী এফেক্টগুলো কী হয় তার প্রভাবে কী হয়। ঠিক আছে, সেই জিনিসগুলো একদম বেসিক তোমার 7-8 কোশ্চেন মানে ওই টপিকগুলো তুমি ধরো 7-8 যে জিনিসগুলো আমরা পড়েছি তোমার হঠাৎ করে খেয়াল না থাকলেও ওই জিনিসগুলো একটু মডিফাই করে কিন্তু তুমি লিখতে পারো। ঠিক আছে, এটা আমি বলছি ধরো যে টাইমে তোমার মনে আসছে না কিছু, ঠিক আছে, তো সেই টাইমে এই জিনিসগুলো ফলো করা যেতে পারে কারণ একদম পুরো বেসিক কোশ্চেন জিওগ্রাফির এটা। মেনশন দ্য ইম্পর্ট্যান্ট কম্পোনেন্টস অফ দ্য ন্যাশনাল ল্যান্ডস্লাইড রিস্ক ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি। তো ওটা তো গেল তোমার যেটা স্ট্যাটিক পোর্শন।
এইবার হচ্ছে কারেন্ট পোর্শন, তার সাথে কি ইনক্লুড করেছে দেখো, যে মেনশন দ্য ইম্পর্টেন্ট কম্পোনেন্টস অফ দ্য ন্যাশনাল ল্যান্ডস্লাইড রিস্ক ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি। তো যে জাতীয় ল্যান্ডস্লাইড রিস্ক ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, তো এখানে কি কি ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলো আছে যেগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফলো করে সারা দেশ জুড়ে, যাতে ভূমিধস বা ভূমিক্ষয় না হয় তার জন্য কী কী স্টেপগুলো গ্রহণ করা হয়েছে, সেই জিনিসগুলো কিন্তু এখানে পুরো আলোচনা করতে হবে তোমার, ঠিক আছে, পয়েন্ট ওয়াইজ, 250 ওয়ার্ডস। নেক্সট আসছে তোমার দেখো, অ্যানালাইজ দ্য মাল্টি ডাইমেনশনাল চ্যালেঞ্জেস পোস্টেড বাই দ্য এক্সটার্নাল স্টেট অ্যান্ড নন স্টেট অ্যাক্টরস টু দ্য ইন্টারনাল সিকিউরিটি অফ ইন্ডিয়া। তো আমাদের দেশে আভ্যন্তরীণ সিকিউরিটি ব্যবস্থা ঠিকঠাকভাবে রাখার জন্য বিভিন্ন দেশের, মানে পার্শ্ববর্তী দেশের বা অন্যান্য দেশের যে বাইরে থেকে যে সকল তোমার এক্সটার্নাল স্টেট বা নন স্টেট অ্যাক্টর যারা আছে, মানে বিভিন্ন ধরো জঙ্গি সংস্থা, তো এরা কি করে এদের হাত থেকে আমাদের দেশের সিকিউরিটি রক্ষা করার জন্য কি কি ধরনের চ্যালেঞ্জ আমরা এগুলো ফলো করছি এবং কি কি চ্যালেঞ্জ আমরা ফলো করছি এবং কি কি চ্যালেঞ্জ আমাদের মধ্যে রয়েছে রিসেন্টলি, তো সেই জিনিসগুলো লিখতে হবে। নেক্সট হচ্ছে অলসো ডিসকাস মেজার্স রিকোয়ার্ড টু বি টেকেন টু কমব্যাট দিস থ্রেট। তো এই যে সকল থ্রেট রয়েছে বহির্বিশ্বের, যে সকল বিভিন্ন গোষ্ঠী বা বিভিন্ন জঙ্গি সংগঠন বাইরের দেশের, যারা আমাদের ইন্টারনাল থ্রেট করছে, ইন্টারনালি প্রবলেম ক্রিয়েট করছে, তো তাদের এগেনস্টে কী কী স্টেপ নেওয়া দরকার, সেই জিনিসগুলো তোমার পয়েন্ট ওয়াইজ তোমার লিখতে হবে যেটা তুমি মনে করো। এখানে তোমার ইনোভেটিভ ওয়েতে তুমি কিন্তু তোমার এখানে অ্যান্সারটা লিখতে হবে, মানে বেসিক্যালি সিকিউরিটি পার্টের যে কোয়েশ্চেন এটা, ঠিক আছে, অ্যান্সার ইন 250 ওয়ার্ডস, 250 ওয়ার্ডের মধ্যে এখানে লিখতে হবে, ঠিক আছে। তো ইন্ডিয়ান সিকিউরিটি অ্যান্ড চ্যালেঞ্জেস যে পার্ট রয়েছে সেই পার্টের কোয়েশ্চেন তুমি ডাইরেক্ট ওই বইতেই পেয়ে যাবে, আর তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড যে টপিকগুলো কিন্তু এখানে ইনক্লুড করতে হবে, যেগুলো রিসেন্টলি আমরা পাকিস্তান এবং চায়না থেকে, সেখান থেকে আমরা বিভিন্ন ধরনের কিন্তু এরকম অ্যাটাক বিভিন্ন ধরনের বিভিন্ন সময় কিন্তু আসছে, ঠিক আছে। তো সেই জিনিসগুলো কিন্তু তোমার পয়েন্ট ওয়াইজ এখানে লিখতে হবে। নেক্সট আসছে তোমার 20 নম্বর কোয়েশ্চেন, অ্যানালাইজ দ্য কমপ্লেক্সিটি অ্যান্ড ইন্টেন্সিটি অফ টেরোরিজম। তো সন্ত্রাসবাদের কী কী ধরনের কমপ্লেক্সিটি রয়েছে, মানে তার মধ্যে কী কী বিভিন্নতা লক্ষ্য করা যায় এবং কতটা ডেপথে সেটা আমাদের দেশকে হানা দেয়। ইট কজেজেস লিঙ্কেজ অ্যান্ড অবভিয়াস নেক্সাস, এবং এর কী কী লিঙ্কগুলো রয়েছে, এবং অনেক সময় দেখা যায় যে এই সকল বিদেশি সংস্থা বা জঙ্গি সংগঠন, ঠিক আছে, এরা কিন্তু ইন্টারনালি ইন্ডিয়ান লোকদের সাথেও লিঙ্ক করে কিন্তু তারপর অ্যাটাক করে। এগুলো কোন স্টাইলে হয় আর কী কীভাবে হয় সেই জিনিসগুলো তোমার ফার্স্টে তোমার পয়েন্ট লিখতে হবে। নেক্সট পয়েন্ট হচ্ছে তোমার অলসো সাজেস্ট মেজার্স রিকোয়ার্ড টু বি টেকেন টু ইরাডিকেট দ্য মিনেন্স অফ টেরোরিজম। তো এই যে প্রবলেমগুলো আছে, তো এই যাতে না হয় এবং তার জন্য সেটা মেজারমেন্ট করার জন্য এবং কী কী স্টেপ গ্রহণ করলে এই সকল অ্যাটাক আমরা বাধা দিতে পারি এবং অ্যাটাক যাতে না হয় সেই স্টেপগুলো আমরা কী কী গ্রহণ করতে পারি বলে তুমি মনে করো, এবং সেগুলো কী কী ইনোভেটিভ ওয়েতে আমরা নিতে পারি সেসব স্টেপগুলো, যাতে আমাদের দেশে কোনো ধরনের বৈদেশিক শত্রু অ্যাটাক বা বিভিন্ন জঙ্গি সংগঠনরা ডাইরেক্ট অ্যাটাক না করতে পারে, না ডাইরেক্ট বা ইনডাইরেক্টলি বা যে কোনোভাবে। তো তার জন্য কী কী স্টেপ নিলে সেটা একদম পারফেক্ট হবে আমাদের দেশের জন্য, সেই জিনিসগুলো তোমার অ্যানালাইজ করে একদম ডাইরেক্ট টু দ্য পয়েন্টে তোমার লিখতে হবে, এবং যেটা যতটা ইনোভেটিভ হবে এবং ইনফর্মেটিভ হয় ততটাই হচ্ছে বেস্ট, ঠিক আছে। তো এখানে হচ্ছে তোমার কারিকুরি দেখানোর একদম পারফেক্ট জায়গা, তো সেই অনুযায়ী কিন্তু অ্যানালাইজ করে, মানে তুমি যে জিনিসগুলো ভেবেছো, অনেক সময় এটা দেখা যাবে যে তোমার সেটা ধরো তুমি কোনো বইতেও পড়োনি, কিন্তু তুমি এটা ভেবেছো যে এই ইনোভেটিভ এই স্টেপটা নিলে কিন্তু আমরা এই অ্যাটাকগুলো আমরা কিন্তু বন্ধ করতে পারি। তো সেই জিনিসগুলো পয়েন্ট ওয়াইজ তোমার এখানে ডাইরেক্ট লিখতে হবে। তো একদম পুরো ওপেন এরিয়া দিয়েছে, তুমি তো যতটা ইনোভেটিভ হয়েছে তুমি সেটা লিখতে পারো, সেটা ডিসকাস করতে পারো, তো সেই জিনিসটা কিন্তু দরকার, যেহেতু 250 ওয়ার্ড রয়েছে আর 15 মার্কসে করে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে তোমার 20টা কোয়েশ্চেন শেষ হচ্ছে জেনারেল স্টাডিজ পেপার 3 এর, ঠিক আছে। তো দেখো আমরা পুরো ডিটেলসে ইউপিএসসি মেন্স 2021 জেনারেল স্টাডিজ পেপার 3 এর কোয়েশ্চেন ডিসকাস করলাম, ঠিক আছে। তো এরপর হচ্ছে নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে জেনারেল স্টাডিজ পেপার 4 নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো দেখো যদি তোমাদের কিছু জানানোর থাকে বা তোমরা চাও যে এই টপিক নিয়ে ভিডিও করা হোক, তো তাহলে আমাকে কমেন্ট সেকশানে জানাও। তো যদি সেই টপিক নিয়ে ভিডিও না থাকে তাহলে তার উপর ভিডিও আসবে। আর তাছাড়া আমাকে ইনস্টাগ্রামে জানাতে পারো, তো ইনস্টাগ্রামে কৌশিকহীরাতে সার্চ করলে আমাকে পেয়ে যাবে। তো তাছাড়া টেলিগ্রাম টুইটারে আমাদের ফলো করো, আর আমাদের যে ওয়েবসাইট আছে kaushikheera.in, এখানে কিন্তু আমরা কন্টেন্ট নিয়ে আসছি। তো কী কী টপিক নিয়ে তোমরা ব্লগ চাও বাংলাতে, তো সেগুলো জানাও, ঠিক আছে। তো তার উপরে আসবে। আর দেখো আমরা কিন্তু রিসেন্টলি ইউপিএসসি সিএসসির মানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের পেইড ব্যাচ শুরু করেছি। তো তোমরা আমাদের এই ইউপিএসসি পেইড ব্যাচে পড়তে চাও অনলাইনে পুরোটা, তো তাহলে 8945931766 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। তাছাড়া ইউপিএসসি অপশনাল পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনশিপও কিন্তু তুমি পড়তে পারো আমাদের এই পেইড ব্যাচে, তাহলে কিন্তু অপশনাল সহ কিন্তু ফুল সিলেবাস তোমার কভার করবে, ঠিক আছে। যদি তোমরা পড়তে চাও তো তাহলে 8945931766 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, ডিটেলসে সব জানানো হবে।
তো দেখো তুমি স্কুল কলেজ বা ইউনিভার্সিটি যাতেই পড়ো বা অন্য কাজ করছো, কোনো প্রবলেম নেই, তোমার কোথাও আসতেও হবে না, তোমার কোথাও যেতেও হবে না। তা তুমি পুরো অনলাইনে কিন্তু পুরো ক্লাস করতে পারবে, ঠিক আছে। এতে কিন্তু তোমার প্রচুর সময়ও বাঁচবে, যেটা কিন্তু অফলাইনে সম্ভব না, ঠিক আছে। কারণ সেখানে তোমার যাতায়াতের ব্যাপার আছে, সেতে বহু ঘন্টা লাগবে। আর তারপরে এখন তো করোনা কী রেস্ট্রিকশান চলছে, তো সেই জিনিসটা তো আছেই। তো যাই হোক, তো তোমরা যদি পড়তে চাও তো এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে। আর আমরা কিন্তু রিসেন্টলি ইউজিসি নেট পলিটিক্যাল সায়েন্সের কিন্তু পেইড ব্যাচ শুরু করেছি। আর ক্লাস 11-12 পলিটিক্যাল সায়েন্সেরও পেইড ব্যাচ চলছে। তো যদি তোমরা পড়তে চাও ইউজিসি নেট, ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের যে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট পলিটিক্যাল সায়েন্সে, তোমরা কিন্তু পড়তে পারো, ঠিক আছে। তো 8945931766 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, ডিটেলসে সব জানানো হবে, ঠিক আছে। তো দেখো, তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো, বেল আইকন ক্লিক করে অলে সিলেক্ট করো। আর তোমাদের যারা ফ্রেন্ডস আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, তো সেখানে এই চ্যানেলের লিঙ্ক শেয়ার করো, তো তাহলে যারা জানে না এই চ্যানেল সম্পর্কে তো তারাও জানতে পারবে। আর ভিডিওটা লাইক করো। তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তো টাটা।